আসসালামু আলাইকুম। শিমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো? এই করোনার সময় আমরা কি করছিলাম, মাঝে একটু গা ছাড়া দিয়ে দিয়েছিলাম এইভাবে যে করোনা মনে হয় আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তাই ইচ্ছে মতো ঘোরাফেরা করছিলাম, মাস্ক ব্যবহার করছিলাম না। কিন্তু করোনা কিন্তু আবারও সক্রিয় হয়ে গেছে, সে তার কাজ কিন্তু এখনো করে যাচ্ছে। এখনো আমরা অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছি এবং অসুস্থ হয়ে যাচ্ছি। সেই জন্য সচেতন থাকবো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, প্রয়োজন ছাড়া বের হব না, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। আর শীতের সময় নিজেকে কি করব, অনেকটাই সচেতন রাখবো যেন কোনোভাবে ঠান্ডা না লাগে। আমরা এখন কি করছি বলতো, এখন আমরা সরকার নির্ধারিত যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো পুনরায় রিভাইজ করছি। পুনরায় করছি এই জন্য যেন আমাদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য খুব সুবিধা হয়। আমরা প্রথম অ্যাসাইনমেন্ট করেছিলাম বাংলা, আবার আমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টে কিন্তু বাংলা আছে। এই জন্য আমরা কি করব, চেষ্টা করব খুব ভালো করে যেগুলো আমাদের পাঠ্য দেওয়া আছে সেগুলো খুব ভালো করে চর্চা করব, যেন খুব সুন্দর করে আমরা লিখতে পারি। সরকার আমাদেরকে যে প্রশ্ন লিখলে কেন আমরা লিখতে পারি। আসো আজকে আমরা তাহলে আলোচনা করব তোলপাড় গল্পটি নিয়ে। তোলপাড় গল্পটা আমরা এর আগেও পড়েছি, তারপরেও আজকে আমরা পুনরায় আর একবার পড়বো। তোলপাড় গল্পটা লিখেছে কে? শওকত ওসমান। ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে শওকত ওসমান। তাহলে আজকে আমরা তোলপাড় গল্প নিয়ে আলোচনা করবো। তোলপাড় গল্পটা কি মূলত বলতো? তোলপাড় গল্পটা মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে কিন্তু লেখা। আমরা এই গল্পর শেষে কি দেখবো, দেখো পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন ও হত্যাকাণ্ড সম্পর্কে বলতে পারবো। কিভাবে আমাদের উপর অত্যাচার করেছিল, আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছিল সেটা আমরা বলতে পারবো। আর পারবো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা লাভ করতে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয় কিভাবে, আমরা মুক্তিযুদ্ধ চোখে দেখিনি কিন্তু আমরা সেটা উপলব্ধি করি, সেটা কি করি, বিভিন্ন রকম গল্প শুনে, বিভিন্ন ছবি দেখে আমরা বুঝতে পারি। সেই চেতনায় আমরা যেন উজ্জীবিত হতে পারি, তার প্রেরণা লাভ করতে পারবো। আর পারবো হানাদার বাহিনীদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটা উপলব্ধি করতে পারবো। তাহলে আসো আলোচ্য বিষয়গুলো আমরা একবার দেখে নিই। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ, শব্দার্থ, ব্যাকরণ অংশ নিয়ে কিছু আলোচনা করব, আর মূল্যায়নের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা চলে আসি পাঠের উদ্দেশ্য। তোলপাড় গল্পটা কেন পড়বো বলতো? কারণ হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। সেই সময়কার মানুষজন কিভাবে কি করছিল, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছিল, গ্রামের মানুষ আরো দূর আত্মীয়তায় চলে যাচ্ছিল, কিভাবে প্রাণ রক্ষা করার চেষ্টা করছিল, কিভাবে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল, এই সমস্ত কিছু কিন্তু তোলপাড় গল্পের মধ্যে দেওয়া আছে। সেখানে আমরা সেই গল্পটা কোন উদ্দেশ্যে পড়বো, তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার উদ্দেশ্যে কিন্তু এই পাঠটা তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এবার আসি আমরা লেখক পরিচিতিতে। আমরা পূর্বে জেনেছি তোলপাড় গল্পটা কে লিখেছে? শওকত ওসমান। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। প্রখ্যাত সাহিত্যিক ইনি হচ্ছে শওকত ওসমান। আমরা ছবি এর আগে একটা ছবি দেখেছিলাম, তিনি হচ্ছে শওকত ওসমান। এটা তার পরের একটা ছবি। শওকত ওসমান 2রা জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেছিল। কোথায় জন্মগ্রহণ করেছিল? পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে। তোমরা অনেকে লিখছো সবলপুর না, সবল সিংহপুর। কথাটা খুব ভালো করে লক্ষ্য করো। তারপর দেখি তিনি দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। তবে অধ্যাপনা জীবনের প্রবেশের আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। অর্থাৎ তিনি সরকারের বিভিন্ন জায়গায়, সরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেছেন, সেখান থেকে তিনি কিন্তু শিক্ষকতায় এসেছেন। এই গুণী প্রাবন্ধিকের মৃত্যু হয়েছে 1998 খ্রিস্টাব্দে 14ই মে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শওকত ওসমানের মৃত্যুর সাল কত? 1998 সাল 14ই মে। তাহলে আমরা লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিলাম। এবার চলে আসি আমরা পাঠ পরিচিতিতে। যেহেতু লেখক সম্পর্কে আমরা এর আগে জেনেছি, তার লেখালেখিগুলো জেনেছি, তোমরা আরেকবার ওগুলো কি করবে, বাসায় চর্চা করবে। এবার আসি আমরা পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি দেখো, এখানে বলা হয়েছে যে
এই পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিকে মুক্তিযুদ্ধ নানাভাবে অনুপ্রাণিত করে। কেন, কিভাবে করে? পাকিস্তানিদের অত্যাচারে মাথা অনুধাবন করে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, এই গল্পে তাই ব্যক্ত করা হয়েছে। আমরা দেখেছি ছোট্ট কিশোর সাবু, তাই না? সাবু যখন দেখলো যে জনস্রোত কি করছে, শহর থেকে মানুষ চলে আসছে। সাবুদের গ্রামের নাম ছিল গাবতলী। ঢাকা থেকে প্রায় কত কিলোমিটার দূরে বলতো? প্রায় 20 কিলোমিটার দূরে। এই যে সাবু কি করলো, দেখলো যে হাজার হাজার মানুষ ওই সড়ক দিয়ে পালিয়ে আসছে। ওই গাবতলী গ্রামে সবাই চলে আসে ঢাকা থেকে। এই কিশোর মনের মধ্যে একটা কি হলো, আতঙ্ক সৃষ্টি হলো। সে চিন্তা করলো, সে চিৎকার দিকে দিকে মাকে এসে বলল, মা, যে শহর থেকে হাজার হাজার মানুষ চলে আসছে। তখন কিশোর মনের মধ্যে কি হচ্ছে, একটা প্রতিরোধের করার সংকল্প। কিভাবে এই যে মানুষ পালিয়ে আসে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, পাকিস্তানিরা অত্যাচার করছে, এই অত্যাচারটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য তিনি কি করলো, দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে হাজার হাজার পরানত মানুষকে দেখে অবাক হলেন। অত্যাচারিত এই মানুষগুলোকে মুড়ি আর পানি পান করিয়ে সে সান্ত্বনা খুঁজে। ছোট্ট শিশু, সে কিন্তু নিতান্তই শিশু, একদম ছোট। সে কি করছে, মাকে বলেছে যে শহরে মানুষ আছে, তাদেরকে কি করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তখন তার মা প্রতিদিন চাঙাই ভর্তি করে মুড়ি ভাজছে, অনেক করে ভোরবেলাতে উঠে মুড়ি ভেজে দেয়। আর সেই মুড়ি সাবু কি করে, তাদেরকে নিয়ে যে খাওয়ায় এবং পানি পান করায়। এই পানি পান করিয়ে মুড়ি খাওয়িয়ে সান্ত্বনা খুঁজে। কেন সান্ত্বনা খুঁজে? কারণ তিনি কি করছে, ছোট্ট কিশোরটা কিন্তু মুক্তিযুদ্ধ সরাসরি না করেও অংশগ্রহণ করেছে। কিভাবে? সেই অসহায় মানুষদেরকে সহায়তা করছে, সাহায্য করছে। সাবু দেখতে পায় নারী, বৃদ্ধ, শিশু নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। তাহলে চিন্তা করো যে শহর থেকে মানুষ কিন্তু গ্রামে পালিয়েছে, গ্রামে এসে কি শান্তি পেয়েছে? তা কিন্তু না। কিছুদিন পরে কিন্তু আবারও গ্রামে কি হলো, আক্রমণ শুরু হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে না, সবাই শহরমুখী মানুষ কি করছে, গ্রামমুখী হয়েছে। শহরে যে মানুষগুলো সবাই কিন্তু গ্রামে আশ্রয় নিয়েছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করেছে বলে তারা সংবাদ পেয়েছে। যেখানে 2 দিন লাগতো ঢাকা থেকে খবর আসতে, গাবতলীতে কি হতো, 2 দিন লাগতো, কিন্তু এই খবর মুহূর্তের মধ্যে কিন্তু পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে কি করছে, পাকিস্তানিরা নির্বিচারে হত্যা করছে। আর এই সংবাদ কিন্তু গ্রামেও চলে এসেছে। পুত্রবধূ ও শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়নরত এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলে যে ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে যে পাকিস্তান বাহিনীর হাতে সন্তানকে হারাতে হলো। অর্থাৎ যে বৃদ্ধ, যে কিনা কখনো নামাজ কাজা করেনি, সে বৃদ্ধ তার 3টা সন্তানকে হারিয়েছে। পুত্রবধূদেরকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে গ্রামে পালিয়ে আসছে। এই পালিয়ে আসার সময় সে আক্ষেপ করে বলে ইসলামের নামে, অর্থাৎ ধর্মের নামে যারা ইসলামকে প্রতিষ্ঠা করছে, ইসলামের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তারা কিভাবে এতগুলা মানুষকে হত্যা করছে, তাদের হাতে কিভাবে আমার সন্তানকে হারাতে হলো। পাকিস্তানি বাহিনীদের ওই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ। শহর ত্যাগী মানুষের অসহায়ত্ব এবং দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে উঠলো। পাকিস্তানিদের প্রতি ঘৃণা করতে থাকে এবং কি করতে থাকে, চিন্তা করতে থাকে প্রতিরোধ করা, কিভাবে তাদেরকে প্রতিরোধ করা যায়, তাদেরকে দমন করা যায়। তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্য কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়। আমরা তাহলে দেখতে পাচ্ছি গল্পের নামকরণ তোলপাড় কিন্তু সার্থক। কারণ ছোট্ট শিশুটা ওই যারা নির্মমভাবে মানুষ হত্যা করছে, শহরের অসহায় মানুষগুলো যখন কি করছে, অসহায় মুখ নিয়ে গ্রামে আসছে, সেই সবকে দেখে সাবুর ছোট্ট মনে, কিশোর মনে একটা আশ্চর্য তোলপাড় শুরু হয়েছিল। তাই আমরা দেখতে পেলাম যে তোলপাড় নামটাও কিন্তু সার্থক। এবার আসি মুক্তিযুদ্ধের কিছু ছবি। দেখো, পলায়নরত মানুষ, এইরকম ভাবে মানুষ কি করছে, একদম দল বল ভেবে পালিয়ে আসছে। দেখে কি মনে করেছে সাবু প্রথমে যখন মানুষ পালিয়ে আসছিল তখন মনে হচ্ছিল যে পিঁপড়ের শাড়ি,
শাড়ির মতো মানুষ কি করছে, সব চলে আসছে। কারণ আমরা দেখতে পেলাম যে সেই সময় মানুষ কতটা অসহায় ছিল, প্রাণ বাঁচানোর জন্য গ্রামে আসছে, গ্রাম থেকে আরো গ্রামে চলে যাচ্ছে যদি কোথাও যে আশ্রয় পায়, কারণ গ্রামও তো একসময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। মুক্তিযোদ্ধার দল, এইরকম ভাবে দলে দলে মানুষ কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। কেন করেছিল? কারণ এই দেশকে স্বাধীন করতে হবে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশকে পেয়েছি। তাহলে আমরা এই যে মুক্তিযুদ্ধ তাদের প্রতি কি করবো? শ্রদ্ধা নিবেদন করবো, তাই না? হত্যাযজ্ঞ, পাকিস্তানিরা যে কি নির্মম ছিল, কি নির্যাতন করেছে মানুষের উপরে, তার কিন্তু এই খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো নির্মম ভাবে মানুষকে কি করছে, গুলি করে হত্যা করছে। বিভিন্ন রকম ওরা যে হলো অস্ত্র নিয়ে আসছে, বিভিন্ন রকম গোলা বারুদ বা হলো এরকম মেশিন গান সহকারে সব নিয়ে এসে মানুষ কি করছে, মেরে ফেলছে, এরকম ভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে। দেখো রিক্সা চালক, সেও কিন্তু রিক্সার উপরে মৃত্যুবরণ করেছে। এইরকম ভাবে নির্মম ভাবে নির্যাতন করেছে। নিষ্ঠুরতা, কতটা নিষ্ঠুর ছিল তারা, আমরা এই চিত্রগুলো দেখে বুঝতে পারি। এবার দেখো সাবু, আমরা দেখেছিলাম ছোট্ট কিশোর সাবু, তাই না? সে যখন পৌর মহিলা তার কাছে পানি খেতে চাইলো, তখন সে কিন্তু একটু ইতস্ত হচ্ছিল। কেন ইতস্ত হচ্ছিল? কারণ তার পরনে ছিল ময়লা একটা প্যান্ট, আর সে ছিল খালি গায়ে। এখানে একটা তোমাদেরকে কাল্পনিক একটা চরিত্র দেখানো হচ্ছে। যেহেতু সাবুকে আমরা কিন্তু সচক্ষে দেখিনি, কিন্তু তার বর্ণনাতে দেখতে পেয়েছিলাম যে সাবু এইরকমই একটা কিশোর ছিল। তাহলে এই চরিত্রটাকে আমরা সাবুর সাথে তুলনা করতে পারি। এবার আসে বানান, যে বানানের উপরে কিন্তু তোমাদের মূল্যায়নটা কি করে, অনেক অংশে নির্ভর করে। কারণ অনেকে দেখা যাচ্ছে ভুল করো, মানে বাক্যটা কিন্তু সঠিক কিন্তু বানানটা অনেক ভুল, আর এই ভুলের কারণে আমরা অনেক সময় নাম্বারটা কেটে দিই। এই জন্য বানানের প্রতি খুব বেশি যত্নশীল হবা। জীবন্ত যত নয় তয়, জীবন্ত। অস্থির যত শয়ে থয়, আর যখন থ লিখবা তখন কিন্তু এটা হ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে হ, কিন্তু এখানে হ তোমরা ব্যবহার যখন ভাঙবা তখন দেখবা সযোগ থ হয়। উর্দি, উর্দু, ক্ষুব্ধ, স্রোত, মুক্তিযুদ্ধ। স্রোত এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি রফলা ব্যবহার করেছি। মুক্তিযুদ্ধ কয়ে তয়ে দয়ে ধয়ে। তারপরে দেখো উজ্জীবিত, এখানে আমরা দীর্ঘইকার ব্যবহার করেছি, পরেরটা হ্রস্বইকার। তারপরে দীর্ঘশ্বাস, অনেকে দীর্ঘশ্বাসে হ্রস্বইকার ব্যবহার করো, কিন্তু এটা একেবারে ভুল। দীর্ঘশ্বাসে আমরা দীর্ঘইকার ব্যবহার করব। পাঞ্জাবি, ইয় বর্গীয় জ। তাহলে আমরা এরভাবে শব্দগুলা সঠিকভাবে লেখার চেষ্টা করব। এবার আসি শব্দার্থ। আমাদের পাঠ্য বইয়ে কিছু নির্দিষ্ট শব্দ দেওয়া আছে, যে শব্দের অর্থগুলো আমাদেরকে জেনে রাখা প্রয়োজন। দেখো শব্দার্থ দেখি। চাঙারি, আমি আগেই বলেছি সাবন মা কি করতো, প্রতিদিন ভোরবেলায় চাঙারি ভরে মুড়ি কি করতো, ভাজতো। সেই চাঙারির অর্থ হচ্ছে বাঁশের তৈরি ডালা। অস্বস্তি, অস্বস্তি অর্থাৎ অস্থির হওয়া, অর্থাৎ সাবন মধ্যে একটা কি হচ্ছিল, অস্বস্তি ভাব চলে এসেছিল। জয়ী, দুর্বল, জরাজীর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধটা ছিল দুর্বল, জরাজীর্ণ অবস্থায়। নিমেষে, চোখের পলকে। চোখের পলকে মানুষ, পাকিস্তানিরা মানুষকে কি করছিল, হত্যা করছিল, মানুষকে মেরে ফেলছিল। উপযাজক, যে যে বা স্ব উদ্যোগে হয়ে কিছু করা। এবার আসি নাজেহাল অর্থাৎ হয়রান। এবার আমাদের ব্যাকরণ অংশ নিয়ে একটু আলোচনা করব। আমাদের আজকের ব্যাকরণ অংশের অধ্যায় হচ্ছে বিরাম চিহ্ন। আমাদের মূল্যায়নের জন্য কিন্তু বিরাম চিহ্নটা রয়েছে। বিরাম চিহ্ন সম্পর্কে তোমাদের নির্দিষ্ট ধারণা রয়েছে, তারপর আমি আরো একবার আলোচনা করি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে, শেষে কিংবা বাক্যে আবেগ জিজ্ঞাসা প্রয়োগের জন্য যেভাবে বিরতি দিতে হয়, লেখার সময় তা দেখানোর জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এইগুলোকে বলা হচ্ছে বিরাম চিহ্ন। এই সাংকেতিক চিহ্নকে বিরাম চিহ্ন বলা হয়। বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য। যেমন ধরো, আমি ভাত খাবো, স্কুলে যাবো, তারপরে ঘুমাবো, এরকম করে একটা অনেক বড় বাক্য লিখে ফেলাম, কিন্তু তার মধ্যে কোনো দাড়ি কমা ব্যবহার করলাম না, অর্থাৎ থামলাম না। আমার ট্রেন কিন্তু চলতেই থাকলো, তাহলে কি এটা ভালো লাগবে? আমি কি অর্থটা সুস্পষ্টভাবে বোঝাতে পারবো না। যদি আমি এইভাবে বলি যে আমি স্কুলে যাব, দাঁড়ি, স্কুলে যে পড়াশোনা করবো, দাঁড়ি, এরকম ভাবে, বা স্যার আসলেন, তিনি বললেন, কমা, তারপর তিনি কি বলেন সেটা লিখলাম, তাহলে বাক্যটা অনেক সুন্দর হবে। আবেগ, আবেগ বোঝানোর জন্য বা জিজ্ঞাসা করার জন্য, তুমি কি পড়াশোনা করছো, তাহলে প্রশ্ন করছি,
এইরকম ভাবে বিভিন্ন রকম অংশে আমরা কি করবো, বিভিন্ন বিরাম চিহ্ন ব্যবহার করবো, অর্থাৎ সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, যেন বাক্যটা খুব সুন্দরভাবে লেখা যায় এবং বোঝা যায়। তাহলে এই যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করছে, সাংকেতিক চিহ্নটার নামই হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কিন্তু তিনটা নাম আছে, একটা বিরাম চিহ্ন, একটা হলো ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন। তাহলে আমরা কি কি নামে বলতে পারি, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন। এবার আসি বিরাম চিহ্নের বাক্যের শেষে যে বিরাম চিহ্নটা ব্যবহার হয় সেটা। বাক্যের শেষে কিন্তু তিনটা বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। একটা হচ্ছে দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। দাঁড়ি কি, বাক্যটা যখন সম্পূর্ণভাবে সমাপ্ত হয় বা পূর্ণ বিরতি, থেমে যায়, এক সেকেন্ডের জন্য থেমে গেলাম, সেটাকে বলা হচ্ছে পূর্ণ বিরতি। আর এর জন্য আমরা দাঁড়ি ব্যবহার করব। যেমন সে গান গায়, বাক্যটা আর কিছুই নাই, এটা কিন্তু থেমে গেল। এখন তোমাকে আমি প্রশ্ন করব, কোনো কিছু জিজ্ঞাসা করব, তুমি কি গান করতে পারো? তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এটাও কিন্তু আমাদের বাক্যের শেষে ব্যবহার করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে তুমি কোথায় যাও, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি, এখানে জিজ্ঞাসা করছি, তাহলে এটাও কিন্তু শেষে ব্যবহার করা হচ্ছে। বিস্ময় চিহ্ন, হৃদয় আবেগ প্রকাশ বা সম্বোধন পদের পরে কিন্তু বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। যেমন দেখো, আহা কি চমৎকার দৃশ্য, আহা করছি না, এখানে কিন্তু বিস্ময় চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ লম্বা দাগে নিজে একটা ফোঁটা ব্যবহার করলাম। কি চমৎকার দৃশ্য, অর্থাৎ আমি অবাক হলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। তো বা কি সুন্দর ফুল, এরকম অবাক হয়ে যায় না? আবার হঠাৎ করে কোনো কিছু দেখে বলি কি চমৎকার লাগছে, এরকম হবে না? এইগুলোই হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। এটাও কিন্তু বাক্যের শেষে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম বাক্যের শেষে তিনটা বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। এবার আসি বাক্যের মধ্যে। বাক্যের মধ্যে কিন্তু অনেকগুলো বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা দেখতে পারি কমা, সেমিকলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন ইত্যাদি। এছাড়াও আমরা কিন্তু আরো অনেক হলো বাক্যের শেষে বিরাম চিহ্ন ব্যবহার করতে পারি, সেগুলো আমরা একটু আলোচনা করব। কমা বাক্যের যেটা কি হয়, মধ্যে ব্যবহার করছি, এটা হচ্ছে অল্প বিরতির জন্য। যখন বাক্যের মধ্যে অল্প বিরতি হয়, প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু এই কমা চিহ্নটা ব্যবহার করি। যেমন দেখো, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, অর্থাৎ বাক্যের অর্থ বিভাগ দেখানোর জন্য আমরা এভাবে করি। অর্থ এখানে দেখি সুখ চাও, কি চাও, সুখ চাও, কিসে পাবে সুখ, পরিশ্রমে তুমি সুখ পাবে। তাহলে এখানে বাক্যের অর্থ বিভাগের উপরে আমরা মাঝখানে ব্যবহার করলাম, আর কমাটা কোথায় ব্যবহার করা হচ্ছে, মাঝখানে ব্যবহার করা হচ্ছে। আবার দেখো, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদের শেষে পদ ছাড়া বাকিগুলোতে পরপর কমা বসে। পদ ছাড়া বাকিগুলো যেগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা কমা ব্যবহার করি। যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। এখানে দেখো সুখ কমা, দুঃখ কমা, কারণ হচ্ছে বিশেষ্য বা বিশেষণ পদের শেষে, বিশেষণ পদের শেষে যে ছাড়া যে বাক্যগুলো আছে তারপরে কমা আছে। যেমন এখানে সুখ বা দেখছি কমা, দুঃখ কমা, আশা কমা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। এইভাবে আমরা কমার ব্যবহারটা দেখে থাকি। আবার কি সম্বোধন পদের পরেও কমা ব্যবহার করা হয়। যেমন দেখো, সম্বোধন, আমরা কাকে ডাকছি, আমি তোমার নাম ধরে ডাকছি, তোমার নাম যেটা সেটা, নিপা এদিকে এসো, অর্থাৎ আমি কি করছি, কাউকে সম্বোধন করছি, সম্বোধন করে তার নামটা বলে কমা ব্যবহার করে তখন আবার বাকি কথাটা বলছি। উদাহরণ চিহ্নেরও আগে কমা বসে। যেমন রনি বললো, কে বললো, রনি বলেছে, কি বলেছে, রনির যে বাক্যটা সেখানে আমরা এই চিহ্ন ব্যবহার করে তার বাক্যটা কি করবো, যেটা ইংরেজিতে বলা হচ্ছে ইনভাইটেড কমা, তাই না? অর্থাৎ বক্তার বক্তব্যকে তার কমার মাধ্যমে কি করছি, বন্ধ করে দিচ্ছি, এখানে এই কথাটা সে বলেছে। এবার দেখি, বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে। যেমন 9 ইকবাল রোড, ঢাকা, এখানে কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। এবার আসি তারিখ লিখা। তারিখ লিখতে বা 12 মাসের পরে কমা ব্যবহার করা হয়। যেমন তারিখ লিখেছি, দেখো 8ই মার্চ, কমা দিয়েছি, বুধবার, কমা, তারপরে সালটা আমরা উল্লেখ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি তারিখ লিখতে 12 মাসের পরে কমা ব্যবহার করা হয়। সমজাতীয় একাধিক শব্দের যদি একাধিক পদ থাকে তাহলে পরপদ থাকলে কমা বসে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। এখানে সমজাতীয়, পদ্মাও একটা নদী, মেঘনাও একটা নদী, তাই এখানে যমুনা তিনটা আছে। তাহলে আমরা আলাদা করছি পদ্মা কমা মেঘনা কমা যমুনা আমাদের বড় নদী। এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে জোড়া আলাদা করতে কমা হয়। যেমন
মামা মামি চাচা চাচি আমাদের সাথে বনভোজনে গিয়েছি। একই জাতীয় শব্দ, মামা মামি একটা শব্দ, চাচা চাচি একটা শব্দ, সেটাকে আলাদা করব। যদি আমরা বলি মামা মামি চাচা চাচি তাহলে কি শুনতে ভালো লাগবে না। মামা মামি, এক সেকেন্ড থামবো, চাচা চাচি, এখানে আমরা কমা ব্যবহার করলাম। এক ধরনের একাধিক বাক্যাংশ আলাদা করতে কমা ব্যবহার করা হয়। যেমন একটা বাক্যের মধ্যে একাধিক অংশ থাকে। যেমন আমাদের আছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একই রকম, তাই না? এগুলোকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে অবশ্যই আমরা কমা ব্যবহার করব। এবার আসি সেমিকলন। সেমিকলনটা কি? একটা উপরে ডট, তারপরে কমা, উপরে একটা বিন্দুতে কমা দিলাম, যেটাকে বলা হচ্ছে সেমিকলন। তোমার সেমিকলন চিহ্নটা লক্ষ্য করো, এটাকে বলা হচ্ছে সেমিকলন। কমার চেয়ে বেশি বিরতির জন্য সেমিকলন ব্যবহার করা হয়। কমার থেকে আরেকটু বেশি বিরতি নিব, তখন আমরা সেমিকলন ব্যবহার করবো। দেখো উদাহরণ দেওয়া আছে, কাল স্কুল ছুটি ছিল, সেমিকলন দিলাম, আজ খুলবে। কাল স্কুল ছুটি ছিল কিন্তু আজকে স্কুল খুলবে, এখানে আমরা সেমিকলনের ব্যবহার দেখতে পেলাম। কোলন, কোলন হচ্ছে দুইটা বিন্দু, এইটাকে বলা হচ্ছে কোলন। একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতরণ করতে হলে কোলন ব্যবহার করা হয়। অর্থাৎ একটা পুরো বাক্য লিখছো তুমি, লিখার পরে আর একটা বাক্যকে ওই লাইনে নিয়ে আসবা, তাহলে তুমি যখন সেখানে কি করবা, কোলন ব্যবহার করবা। যেমন সবাই সিদ্ধান্ত নিল কাল বেড়াতে যাবে, সবাই সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু একই বাক্য। কি করতে যাবে? কালকে বেড়াতে যাবে। এই দুইটা কিন্তু একই বাক্যের মধ্যে পড়ছে, কিন্তু এটাকে আমরা কি করব, কোলনের মাধ্যমে আর একটা বাক্যকে নিয়ে আসবো। এবার আসি ড্যাশ আর কোলন ড্যাশ। ড্যাশ কোনটা? উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহার করা হয়। উদাহরণ দিব, আমি কোনো কিছুর উদাহরণ দিতে চাচ্ছি। ধরো যে আমরা বলি না যেমন বলে একটা হাইফেন দিই, বা হলো এখানে দেখো দিয়েছে যেমন, একটা ছোট্ট দাগ দিয়েছে, এটাকে বলা হচ্ছে কোলন। পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এইভাবে আমরা কোলন ড্যাশটা দিব। তারপরে আসি ড্যাশ। ড্যাশ হচ্ছে একটু ছোট, কোলনটা একটু ছোট, ড্যাশটা আরেকটু বড়। যৌগিক এবং মিশ্র বাক্য, পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ দুইটা বাক্য মিশ্র, যৌগিক বা মিশ্র ভাবাপন্ন বাক্যকে পৃথক করতে বা এটা সমন্বয় সংযোগ করতে আমরা ড্যাশ চিহ্ন ব্যবহার করি। দরিদ্রকে সাহায্য করো, এতে সম্মান বাড়বে। দরিদ্রকে সাহায্য করো, এখানে আমরা ড্যাশ ব্যবহার করলাম, এতে কি হবে, সম্মান বাড়বে। এইভাবে আমরা কোলন ড্যাশের ব্যবহারটা দেখতে পাই। এবার আসি হাইফেন। হাইফেনটা কি? সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে দেখো প্রীতি উপহার, দুইটা কিন্তু সমজাতি সমাসবদ্ধ পদ। এ আমাদের প্রীতি উপহার, এখানে হচ্ছে সমাসবদ্ধ পদ, এটাকে আমরা কি করব, বিচ্ছিন্ন করার জন্য হাইফেন ব্যবহার করব। উদাহরণ চিহ্ন দেখো কোনটা? বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদাহরণ চিহ্নের মধ্যে প্রয়োগ করা হয়। যেমন শিক্ষক বলেছেন, আমি কি বলছি, শিক্ষক বলেছেন গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এখানে কোথায় হয়েছে? জাপানে হয়েছে। এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, কমার মধ্যে নিয়ে আসবো। প্রথমে যে বলেছে তার কমা দিলাম, দেওয়ার পরে চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম, বাক্যটা বলে ফেললাম। এবার আসি আমরা বন্ধনী। বন্ধনী চিহ্নটা কিন্তু আমাদের খুব বেশি ব্যবহার হয় না বাংলার ক্ষেত্রে, এটা কিন্তু গণিতের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। তাই বলা হচ্ছে বন্ধনী চিহ্ন গণিতে ব্যবহৃত হয়। তবে প্রথম বন্ধনী ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু ব্যাখ্যা করার জন্য আমরা এটা বলে থাকি। দেখা যাচ্ছে যে বলছে তিনি ত্রিপুরায়, এখানটায় আমরা কিন্তু উল্লেখ করে দিচ্ছি যে বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেছে। অর্থাৎ ত্রিপুরাটা কোথায় সেটা কিন্তু এই বন্ধনীর মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এটাকে বলা হচ্ছে প্রথম বন্ধনী, যেটা অগণিতে বলা হয় প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এরকম। আর প্রথমটা হচ্ছে আমরা সাহিত্যে ব্যবহার করে থাকি, অর্থাৎ ব্যাখ্যা করার জন্য ব্যবহার করে থাকি। এবার আসে বিন্দু চিহ্ন। বিন্দু চিহ্নটা কি? শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা লক্ষ্য করছি এখানে গত বছর আমরা পি, এখানে দেখো বিন্দু দিয়েছি, ই বিন্দু, সি পাস করেছি। তাহলে এখানে বিন্দু চিহ্নটা কি করছি, শব্দের একটু সংক্ষিপ্ত ব্যবহার করছি। ওকে, সংক্ষিপ্ত ব্যবহারের কারণে আমরা তো বলছি না যে প্রাথমিক শিক্ষা সমাপনী এরকম করে নাম বলে আমরা সংক্ষেপে ব্যবহার করছি, অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। এবার আসি
বিবৃতিমূলক বিরাম চিহ্ন। বিবৃতিমূলক অর্থাৎ তুমি হা বলবা না না বলবা, হা বোধক আর না বোধক। এই বিবৃতিমূলক বিরাম চিহ্ন দুই প্রকার, একটা হচ্ছে হা বোধক, একটা না বোধক। হা বোধক অর্থাৎ তুমি তার পক্ষে বলছো, তখন সেটা হচ্ছে হা বোধক, আর যেটা না বোঝাচ্ছ সেটা হচ্ছে না বোধক। নদীমাতৃক দেশ বাংলাদেশ, এটা কিন্তু হা বোধক, অর্থাৎ আসলে তো নদীমাতৃক দেশ, তাই না? আর যখন আমি না বোধক বোঝাবো তখন দেখো মনটা ভালো না, অর্থাৎ আমি না করছি, নিজেকে কষ্ট দিচ্ছি, মানে নিজে না করে দিচ্ছি, এটা হলো কল্পনা এরকম। এবার আসি প্রশ্নবোধক বিষয় আর অনুজ্ঞাবোধক বাক্যের বিরাম চিহ্ন কেমন হয়। আমরা আগেই বলেছি প্রশ্নবোধক চিহ্ন কি হয়, বাক্যের শেষে ব্যবহার করা হয়, বিষয়বোধক বাক্যের শেষে ব্যবহার করা হয়। আর অনুজ্ঞাবোধক হচ্ছে দাঁড়ির মত, তাই না? যেমন হচ্ছে ঈশ্বর তোমার মঙ্গল করুন, এইভাবে আমরা অনুজ্ঞাবোধক বাক্য ব্যবহার করতে পারি। শিক্ষার্থী, এতক্ষণ আমরা বিরাম চিহ্ন এবং কি করলাম, তোলপাড় গল্পটা নিয়ে আলোচনা করলাম। তোলপাড় গল্প শেষে আমরা আজকে কি শিখলাম একটু দেখে নিই। সাবুর গ্রামের নাম কি? সাবুর গ্রামের নাম কি? আমার তো মনে নাই, তোমাদের কি মনে আছে? থাকার তো কথা। সাবুর গ্রামের নাম গাবতলী, তাই না? এই তো সবার মনে হয়ে গেছে। কল্পনায় সাবু তাদের সামনে কি দেখতে পেল? কল্পনায় তাদের সামনে কি দেখতে পাচ্ছে বলতো? কল্পনায় দেখতে পাচ্ছে যে গোটা শহরটা তার সামনে এসে পড়েছে। গাবতলী গ্রামের খবর আসতে খবরের সময় লাগে কতদিন বলতো? 2 দিন সময় লাগতো। সাবুর বাড়ির পাশ দিয়ে কোন সড়ক গেছে? জেলা বোর্ড সড়ক। তোলপাড় গল্পের রচয়িতা কি? শওকত ওসমান। তাহলে আমরা মূল্যায়নটা জেনে নিলাম। আগামী দিন তোমাদের মানুষ জাতির উপরে ক্লাস নেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।